তেজ ড্রিঙ্ক করে রাত্রিবেলা খাওয়ার টেবিলের ওপরে শুয়ে পড়লে পরের দিন সকালে মেজমা এসে তেজকে ওই রকম অবস্থায় দেখে বলে, তেজ তেজ তোমার কি হয়েছে, কেন এরকম করছো? তুমি তো আমাদের ভালো ছেলে ছিলে, কেন তুমি এরকম হয়ে গেলে, কেন এসব ছাইপাস খাচ্ছ? তেজ, আগে না হয় তোমার কষ্ট ছিল, কিন্তু এখন তো তোমার স্ত্রী, তোমার সন্তান ফিরে এসেছে, তাহলে তুমি এখন এরকম কেন করছো? তেজ বলে, না, ও আমার স্ত্রী নয়, ও রুক্মিণী, ও সুধা হতে পারে না। তখন মেজমা বলে, কিন্তু আমরা এতজন কি তাহলে ভুল বিশ্বাস করব? না তেজ, আমরা এতজন ভুল দেখিনি, আমাদের চোখ মিথ্যে কথা বলবে না, ওই হচ্ছে আমাদের সুধা, তুমি কেন মানছ না? তেজ বলে, কারণ কাল রাতে আমি ওনাকে আর প্রীতমকে একসাথে দেখেছি। তখন মেজমা বলে, চোখের দেখাও কখনো কখনো ভুল হতে পারে তেজ, তুমি হয়তো ভুল কিছু দেখেছ, বা হয়তো তুমি সত্য মিথ্যা কিছুই যাচাই করছো না, এরকম ভুল করো না তেজ। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেই বিশ্বাসকে পুনরায় জাগাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অপরদিকে সুধা, প্রীতম এরা তো আশ্রমে চলে যায়। সুধা আবার সেই ছদ্মবেশ নিয়েছে বয়স্ক মহিলার। সুধা গিয়ে আগের দিন যে মেয়েটা ইমন আর সার্থককে পোলোকে ড্রয়িং দেওয়ার কথা বলছিল সেই মেয়েটার সাথে দেখা করে। আর সেই মেয়েটাকে পোলোর ব্যাপারে জিজ্ঞেস করলে সেই মেয়েটা বলে, পোলো দাদাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি, পোলো দাদাকে তো রানী মাসি নিয়ে এসেছিল, আর তারপর থেকে পোলো দাদা এখানেই থাকে। আচ্ছা, তুমি পোলো দাদাকে চেনো? তুমি পোলো দাদাকে এই ছবিটা দিয়ে দেবে? হ্যাঁ, ওর সামনে না ওর জন্মদিন আসছে, তাই আমি এই ছবিটা তৈরি করেছিলাম পোলো দাদার জন্য। তবে আমি যে তোমাকে এসব কিছু বলেছি, তুমি কিন্তু ওই ইনচার্জ দিদিকে কিছু বলো না, উনি জানতে পারলে আমাকে খুব বকবেন। সুধা বলে, না বাবা, আমি কাউকে কিছু বলবো না, চলো এখন আমরা যাই। এদিকে প্রীতম সেই আশ্রমের ইনচার্জ মহিলাকে ধরে, বলে, আপনি আমাদের সমস্ত সত্যিটা জানান, পোলোকে কোথা থেকে কিভাবে আপনি নিয়ে এসেছেন এটা আমাদের জানান, আর আপনাদের প্রোটোকলই বাকি। আপনি এক কাজ করুন, আপনাদের রেজিস্টার খাতাটা আমাকে দেখান। কিন্তু ইনচার্জ মহিলা তিনি কিছুতেই দেখাতে চাইছেন না, তিনি সমান হারে তর্ক করে চলেছিলেন। তখনই সুধা আসে। সুধা বলে, দিয়া আমাদের বলেছে সমস্ত ঘটনাটা, এবার আপনি আমাদের সত্যি কথাটা বলুন, পোলোর রহস্য সমাধান আমরা চাই। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। এদিকে ইনচার্জ মহিলা সে কিছুতেই রেজিস্টার খাতাটা দেখাতে না চাইলে ঠিক তখনই ওখানে আশুতোষ স্যার আর তার টিম আসে। আশুতোষ স্যারকে দেখে সেই ইনচার্জ মহিলা ভয় পেয়ে যায়। আর আশুতোষ স্যার বলে, আমি কিন্তু একজন অফিসার, তাই আইনি কাজে আপনি বাধ্য আমাদের ওই রেজিস্টার খাতা দেখাতে। এরপর রেজিস্টার খাতা দেখে, কিন্তু ওখানে কিছুই থাকে না। ওখানে একটা ছেলের নাম, মানে একটা বাচ্চার নাম সাদা কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যেটা দেখে আশুতোষ স্যার বলে, এ কি, আপনারা কি করেছেন? আপনারা রেজিস্টার খাতে এভাবে গোলমেলে করেছেন? কি লোকানোর চেষ্টা করছিলেন বলুন? এই আশ্রম কি বাচ্চা পাচারের সঙ্গে যুক্ত? ইনচার্জ মহিলা বলেন, না না স্যার, এইসব কিছু করিনি। আশুতোষ স্যার জোরে ধমক দেন। আর তখন ইনচার্জ মহিলা বলে, আসলে ওনারা বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন, তাই জন্য এই রকম আমরা দিয়েছি। আশুতোষ স্যার বলে, আপনাদের কি কোনো প্রোটোকল নেই? হ্যাঁ, কিভাবে আপনারা এই আশ্রমটা চালান বলুন তো? প্রীতম বলে, আপনাদের কি কোনো কমন সেন্স নেই? এভাবে একটা আশ্রম চালানো যায় নাকি? আপনারা সমস্ত বাচ্চা পাচারের সাথে যুক্ত রয়েছেন। আপনারা একবারও খোঁজ নেবেন না কার হাতে বাচ্চাদের তুলে দিচ্ছেন, তাদের জীবনটাকে এভাবে অনিশ্চয়তার মুখে তুলে দিচ্ছেন। সুধা বলে, আপনি যদি এখনও আমাদের পুরো সত্যিটা না বলেন তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমরা কিন্তু আইনি ব্যবস্থা নেব। আপনাকে সার্থকদের দেওয়া যে চেকটা সেটা কিন্তু আমরা পুলিশদের দিতে বাধ্য হব, কারণ একজন মানুষ এগুলো ডোনেট করতে পারে না, এই টাকাগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তাই আপনি যদি মিথ্যে কথা বলে আমাদের উল্টোপাল্টা কিছু বোঝাতে চান তাহলে কিন্তু খুব খারাপ হবে আপনার পক্ষে। এরপর সেই ইনচার্জ মহিলাটি সুধাদের পায়ের কাছে বসে পড়ে আর কান্নাকাটি করতে থাকে। অপরদিকে রাখি পূর্ণিমা উৎসবে বসু মল্লিক পরিবার খুব খুশি হয়েছে, তারা আনন্দে মেতে ওঠে। এদিকে তেজ ওখানে আসে। তেজের দিদি মানে জ্যোৎস্না তেজ বলে, ভাই তুই কোথায় বেরোচ্ছিস? তেজ বলে, না না এমনি এখানেই আছি। বলে, ভাই তোর আজকে কোথাও যাওয়া যাবে না, আজ রাখি পূর্ণিমার মতো বিশেষ দিন, তাই আজ কিন্তু তোকে এখানেই থাকতে হবে, আমি কিন্তু উপোস করে আছি তোদের রাখি পরাবো বলে। এদিকে তখনই ঝিনুক চলে আসে। ঝিনুক এসে বলে, এ কি জামাইবাবু, আপনি এখানে? আর তাছাড়া আপনি তো এখানেই থাকবেন, মদ খেয়ে যা মাতলামি করছেন তাতে আপনি এখানেই পড়ে থাকবেন। এদিকে তেজের মনে পড়ে যায় যে সুধা আজকে আশ্রমে যাওয়ার কথা বলেছিল। তেজ যেতে গেলে তখন ইমন আর সার্থক ওকে আটকে দেয়, বলে, কোথায় যাচ্ছ তুমি? আজ বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, কারোর কোথাও যাওয়া চলবে না। এরই মধ্যে ওখানে ইশিকা চলে আসে, আর ইশিকাকে দেখে
কারোরই ভালো লাগে না। ইশিকা সুধাকে কোথাও দেখতে না পেয়ে বলে, তরি তোমার মাম্মাম কোথায় গিয়েছে? তখন তরি বলে, মাম্মাম তো বিএফএফের সাথে সকালবেলা বেরিয়ে গেছে। তখন ইশিকা বলে, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ও সুধা নয়, ও রুক্মিণী। দেখলেন তো কীরকম একটা মেয়ে সকাল সকাল নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে গেছে। আর ঝিনুক, তোমাকে বলছি বারবার এই দিদি দিদি করো না তো, ও কিন্তু তোমার দিদি নয়। তখন ঝিনুক বলে, কি আমার দিদি আর কি আমার দিদি নয় সেটা আমি তোমার থেকে শিখতে আসবো না। একটা ন্যাকা ষষ্ঠী মামনি, জামাইবাবু ভালো মানুষ বলে তোমাকে সহ্য করছে। আমি হলে অনেক আগেই তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতাম, যত সব ন্যাকামো দেখাতে এসেছে। ইশিকার এটা শুনে খুব অপমান বোধ হয়। ইশিকা বলে, তা তুমি এখানে কেন এসেছো? তখন ঝিনুক বলে, আমার দিদি আমাকে এখানে ডেকেছে, আর রাখি পূর্ণিমা আজকে খুব ভালো করে সেলিব্রেট করবে, তাই আমি এখানে এসেছি। আর বাই দ্য ওয়ে, আমি তোমাকে কেন কৈফিয়ত দিতে যাব বলো তো? এদিকে তেজ মনে মনে বলে, না না, আমাকে একবার যেতে হবে, নিশ্চয়ই কোনো ঘটনা পাকিয়েছে ওখানে। এদিকে ইমন আর স্বার্থ খুব খুশি হয়ে আছে। তারা ভাবে যত তাড়াতাড়ি সম্ভব পোলোর নামে এই বাড়িটা করে নিতে পারলে আমাদের আর কিছু সমস্যা থাকবে না, তারপর বাকি কাজ আস্তে আস্তে হবে। এদিকে ইমন বলে, আচ্ছা সার্থক, সুধা এখনও কেন আসেনি? তখন সার্থক বলে, আরে ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে, একটু তো টাইম দেবে, এই আনন্দে ওরাও একটু সেলিব্রেট করুক, কি তাই তো? এর মধ্যে ওখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মিকে দেখেই ইমন বলে, ও ঠাম্মি, আপনি তো চলে এসেছেন, নিন নিন এবার সিগনেচারটা করে দিন। তেজ এসে বলে, না ঠাম্মি, তুমি সিগনেচার করবে না, কারণ পোলো ওদের সন্তান নয়। যেটা শুনে সার্থক আর ইমন বলে, কি বারবার বোকার মতো কথা বলছো বলো তো তেজ? তোমাকে বারবার বলেছি, আর কত প্রমাণ দেবো যে পোলো আমাদের সন্তান না? এর একটা বিহিত করা দরকার। এদিকে ঝিনুক বুঝতে পারছে যে তেজ কিছু একটা বলে ফেলবে, আর যার জন্য সুধার প্ল্যানটা সাকসেস হবে না। তাই তেজকে ওখান থেকে ঝিনুক টেনে নিয়ে আসে আর বলে, জামাইবাবু এসব আপনি কি শুরু করেছেন? এখনই তো বলে ফেলতেন, তাহলে কিন্তু দিদির প্ল্যানটা সাকসেস হতো না। আপনার মাথাটা মনে হয় মদ খেয়ে খেয়ে একেবারে খারাপ হয়ে গেছে। তখন ওখানে সমুদ্র আসে। সমুদ্র বলে, তুমি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমার দাদাকে এভাবে অপমান করতে পারো না। ঝিনুক বলে, আমি খুবই পারি। উনি এক্ষুনি কি করতে যাচ্ছিলেন? সমস্ত প্ল্যানটা আমাদের শেষ করে দিতে যাচ্ছিলেন। ইশিকা ওদের দূর থেকে দেখে কিছু একটা আলোচনা করতে, তাই ইশিকা ওখানে চলে আসে। ইশিকা বলে, তোমরা কি কথা বলছো? ঝিনুক বলছে, আমরা যে কথাই বলি না কেন তোমাকে কেন বলবো? যেমন এসেছো তেমন থাকো, বেশি আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে না। এরপর ইশিকা ওখান থেকে তেজকে নিয়ে আসে টেনে, বলে, দেখেছো তো তেজ, কেমন পাকা পাকা কথা ওই মেয়েটার। আর একটা কথা, দেখেছো তো বারবার কিন্তু তুমি প্রমাণ পাচ্ছ যে ও তোমার সুধা নয়, ও রুক্মিণী। আজ এই বিপদের দিনে ও কিন্তু তোমার পাশে নেই, ও ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়ে চলে গেছে। এদিকে ঠাম্মিরও বা কী করার আছে, ঠাম্মি সিগনেচারটা করে দেয়, আর ইমন আর সার্থক খুব খুশি হয়ে যায়। তেজ মনে মনে ভাবতে থাকে, সুধা আপনি তো এখনও আসতে পারলেন না, আজকে কি সব শেষ হয়ে গেল? আমরা কি হেরে গেলাম? এদিকে ইশিকা মনে মনে ভাবে, আমার কাজ তো অনেক আগে হয়ে গেছে। আসলে ইশিকা কয়েকজন লোককে সুপারিশ দিয়েছিল, যারা সুধা আর প্রীতমের গাড়ির ওপর অ্যাক্সিডেন্ট করবে। অপরদিকে ইশিকার ভাড়া করা সেই সুপারিশ কিলারগুলো, যারা সুধার ওপর মানে সুধাকে অ্যাক্সিডেন্ট করবে বলে ইশিকা যাদের ঠিক করেছিল, সেই লোকগুলো একটা গাড়ির উপর অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সেই গাড়িতে কারা রয়েছে বা কাদের ক্ষতি হয়েছে সেটা কোনো বোঝা যাচ্ছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।